হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য আমি ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত এই বইটা সামারি করছিলাম এবং তোমাদেরকে এখান থেকে সহজে বোঝানোর চেষ্টা করছি। এবং 10 নম্বর চ্যাপ্টার আমরা পড়ছিলাম। 10 নম্বর চ্যাপ্টারে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি সম্পর্কে পড়া আমরা শুরু করেছি আগের দিনের ক্লাসে। প্রেসিডেন্ট সম্পর্কে পার্ট 1 যে ভিডিওটা সেটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি। সেকেন্ড পার্ট আজকে আলোচনা করব এবং এর মাধ্যমে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি সম্পর্কে আমাদের পড়া কমপ্লিট হয়ে যাবে। মেনলি এটা ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষা এবং ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষাকে টার্গেট করে আমি এই ক্লাসগুলো বানাচ্ছি। এবং অন্যান্য পরীক্ষা যদি তোমরা দাও তাতেও তোমরা যদি যেখানে পলিটি রয়েছে সেই পরীক্ষার জন্য তোমরা যদি পড়ো এখান থেকেই সমস্ত কোশ্চেন পাবে, কারণ এই বইটা খুব ইম্পর্টেন্ট বই এবং ভারতের যে কোনো পরীক্ষার যারা পরীক্ষার্থী তারা এই বইটাই পলিটির জন্য পড়ে। তো বইটা খুব ইম্পর্টেন্ট এবং চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমি তোমাদেরকে এখানে সামারি করে পড়াচ্ছি। তোমরা মেন্স এক্সাম সেকশনের মধ্যে চলে গেলে প্লেলিস্ট অপশানে, এই চ্যানেলের প্লেলিস্ট অপশানে মেন্স এক্সাম সেকশনের মধ্যে ফার্স্ট যে প্লেলিস্টটা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পলিটি, তার মধ্যে আগের সমস্ত ক্লাস পরপর সাজানো রয়েছে। তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারো যদি তোমরা আগের ক্লাসগুলো না দেখে থাকো। আমি আনএকাডেমিতে লাইভ ক্লাস নিচ্ছি। লাইভ ক্লাস বুধবার থেকে রবিবার রাত্রি 9টায় প্রতিদিন, এবং তার সঙ্গে রবিবার দিন আরও একটা ক্লাস দুপুরবেলায় নিচ্ছি 3:30-টের সময়। তো টোটাল 6টা লাইভ ক্লাস সপ্তাহে নিচ্ছি এবং প্রত্যেকটা ফ্রি ক্লাস। এই ফ্রি ক্লাসগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যারা এখনো আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করোনি বা আমাকে ফলো করছো না, তোমরা একটা ক্লাস অন্তত দেখো। যদি তোমাদের ভালো লাগে, মানে তোমরা ক্লাস করলে বুঝতে পারবে আমি এখানে কোন লেভেলের কোশ্চেন করাচ্ছি। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল সমস্ত ধরনের কোশ্চেন এখানে ডিসকাস করছি এবং বিভিন্ন পরীক্ষাতে যে কোশ্চেনগুলো এসে গেছে অলরেডি প্রিভিয়াস ইয়ার সেরকম কোশ্চেন করাচ্ছি, তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করাচ্ছি। তো তোমরা অনেক কোশ্চেনের ভান্ডার বা কোশ্চেন ব্যাংক তোমরা নিতে পারবে বা নিজেদের কাছে রাখতে পারবে, কারণ এখান থেকে তোমরা পিডিএফও ডাউনলোড করতে পারবে। ক্লাসগুলো যদি সেই সময় লাইভ না দেখতে পারো, পরে দেখলেও তোমরা দেখতে পারবে, সমস্ত কিছুই করতে পারবে। শুধু তোমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে আনএকাডেমি লার্নিং অ্যাপ। প্লে স্টোরে গিয়ে আনএকাডেমি সার্চ করলে পেয়ে যাবে এবং তোমাদের অ্যাকাউন্ট খোলার পরে ফার্স্ট টাইম একটা কোড চাওয়া হবে, সেটা হচ্ছে এই কোডটা তোমরা দিয়ে দিও সর্বজিৎ10। তোমরা এই কোডটা দিলে ফ্রি ক্লাসগুলো সব দেখতে পারবে। তো অবশ্যই শুরু করে দাও ক্লাসগুলো দেখা, লাইভ আসার চেষ্টা করো। তোমরা যদি লাইভ আসো অ্যাকচুয়ালি আমারও খুব ভালো হয়। লাইভ আসলে কি হবে, একটা ক্লাস নেওয়ার এনার্জি বেড়ে যায়। সেলফ মোটিভেশন, আমারও একটা মোটিভেশনেরও দরকার লাগে। তোমরা যদি সবাই ক্লাস করতে আসো আমারও মনে হবে যে হ্যাঁ তোমরা ক্লাস করতে চাইছো, রোজ আসছো, এবং আমারও ভালো লাগবে আরও নতুন কিছু জানাতে, সেই ক্লাসগুলোকে আরও ভালো করার এই সমস্ত উৎসাহগুলো পাবো। সো প্লিজ সবাই লাইভ ক্লাসে এসো এবং যারা এখনো আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করোনি তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ক্লাস করতে শুরু করে দাও। আগের ক্লাসগুলো দেখতে পারো, অনেকগুলো ক্লাস হয়ে গেছে। এবং উপরে আই বাটনে দেখো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমার প্রোফাইলের লিঙ্ক। এছাড়াও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা যেখান থেকে খুশি আমাকে ফলো করতে পারবে। তো শুরু করে দাও এই ক্লাসগুলো করা, এবং ফ্রি ক্লাস যেহেতু তোমরা অবশ্যই এর সুবিধাগুলো নাও। নেক্সট আমরা শুরু করব এই জায়গা থেকে। আমরা আগের দিন প্রেসিডেন্ট সম্পর্কে মোটামুটি তার অ্যাপয়েন্টমেন্ট, তাকে কিভাবে রিমুভ করা যেতে পারে, তার কোয়ালিফিকেশন কি, মানে যোগ্যতা কি, তাকে কে নিযুক্ত করবেন, তার শপথ কে নেবেন, এই সমস্ত জিনিস আলোচনা করে নিয়েছি। তো মেন যে অংশটা সেটা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের জানতে হবে যেটুকু অংশ, সেটা হচ্ছে পাওয়ার, অর্থাৎ রাষ্ট্রপতির কি ক্ষমতা রয়েছে, সেই জিনিসগুলো আমাদের আজকের পড়ার বিষয়। তো রাষ্ট্রপতির যে ক্ষমতাগুলো রয়েছে তাকে এই 7টা হেডে ভাগ করা যেতে পারে এবং এই 7টা হেডে আমরা পড়বো। প্রথম হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার, সেকেন্ড লেজিসলেটিভ পাওয়ার, থার্ড ফিনান্সিয়াল পাওয়ার, ফোর্থ জুডিশিয়াল পাওয়ার, ডিপ্লোম্যাটিক পাওয়ার, মিলিটারি পাওয়ার আর ইমার্জেন্সি পাওয়ার। তোমরা যারা বাংলাতে পড়ছো এইগুলোর বাংলা লিখে নিতে পারো। এক্সিকিউটিভ হচ্ছে কার্যনির্বাহী, লেজিসলেটিভ হচ্ছে বিধানিক, লেজিসলেটিভের বাংলা বিধানিক, অর্থাৎ আইন বানানোর ক্ষমতা, এই সমস্তগুলো একসাথে লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে থাকে। ফিনান্সিয়াল পাওয়ার নামের মধ্যেই বোঝা যাচ্ছে আর্থিক কোনো ক্ষমতা। জুডিশিয়াল পাওয়ার হচ্ছে বিচারক, বিচারক ক্ষমতা, বিচার ব্যবস্থার ওপরে তার কিছু ক্ষমতা রয়েছে, সেটা আমরা এই হেডে পড়বো জুডিশিয়াল পাওয়ারের মধ্যে। ডিপ্লোম্যাটিক পাওয়ার মানে এর বাংলা হচ্ছে কূটনৈতিক,
কূটনৈতিক ক্ষমতা, মিলিটারি মানে হচ্ছে আমাদের সেনাবাহিনী ইত্যাদির ওপর তার কিছু ক্ষমতা রয়েছে, আর এমার্জেন্সি মানে হচ্ছে জরুরি অবস্থা, জরুরি অবস্থার ওপরও তার কিছু ক্ষমতা রয়েছে। তো একটা একটা করে হেড আমাদেরকে বুঝতে হবে, এবং যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোকে আমি আলাদা কালার দিয়ে মার্ক করেছি। তো প্রথম হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার। আমরা আগের দিনে এই জিনিসটা পড়ে এসেছিলাম যে রাষ্ট্রপতি হচ্ছেন ভারত রাষ্ট্রের প্রধান। অতএব এনাকে আমরা অনেকটা আমাদের বাড়ির সঙ্গে মানে আমাদের পরিবারের সঙ্গে তুলনা করতে পারি। কিভাবে? ধরো রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের পরিবারে বাবার মতো, অন্যদিকে রাষ্ট্রপতি বলা যেতে পারে বাবার মা অর্থাৎ ঠাকুমার মতো। ঠিক আছে? পরিবারের যা কিছু হবে সেটা ঠাকুমার নামেই হয়, কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ার কার হাতে রয়েছে? বাবার হাতে রয়েছে। সে ঠিক করবে বাড়িতে কি হবে, কি কেনা হবে, নতুন কিছু কি কেনা হলে সেটা তিনি ঠিক করবেন, তিনি অর্থ ব্যয় করবেন। তো সেইটা অ্যাকচুয়ালি বাবার হাতে থাকে। তো রিয়েল পাওয়ার হচ্ছে বাবার হাতে থাকে, কিন্তু ঠাকুমার নামে করা হয়। তো এইরকম ভাবে আমরা ভাবতে পারি খুব সিম্পলি। আমাদের যতটা সিম্পল করা যায় সেই ততটাই ভালো। মুখস্থ করার জন্য আমার মেন উদ্দেশ্য তোমাদের কাছে এটাই যে তোমাদের যতটা কম মুখস্থ করতে হয়, যতটা তোমরা বুঝে যাও ততটাই ভালো। কারণ শুধু মুখস্থ করে পরীক্ষায় বসা মানে খুব কঠিন। একটা তো সাবজেক্ট নয়, এতগুলো সাবজেক্ট পড়া, সেগুলোকে মুখস্থ করা। তো সেই জন্য আমি চেষ্টা করি যতটা তোমাদেরকে সহজ করা যায়। তো রাষ্ট্রপতিকে আমাদের ঠাকুমার মতো মনে করতে পারো বা ঠাকুরদার মতো মনে করতে পারো, এবং তার নামে সমস্ত কিছু হবে। অল এক্সিকিউটিভ অ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর্মালি টেকেন ইন হিজ নেম, অর্থাৎ তার নামে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যা কাজ হবে সমস্ত কিছু রাষ্ট্রপতির নামে করা হবে। তার মানে এই নয় যে রাষ্ট্রপতি সমস্ত কিছু করছেন, অ্যাকচুয়ালি তার নামটাই শুধুমাত্র ইউজ হচ্ছে। এবং তিনি যেহেতু আমাদের দেশের গার্জেন, একদম প্রথম ব্যক্তি, সেই জন্য তার নামটা ইউজ করা হয়। হি অ্যাপয়েন্টস দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড আদার মিনিস্টার, দে হোল্ড অফিস ডিউরিং হিজ প্লেজার। তিনি তার হাতে এটা সব ক্ষমতা রয়েছে যে তিনি প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী এবং অন্যান্য যে মন্ত্রীরা রয়েছেন তাদেরকে নিযুক্ত করবেন, এবং এরা যাদেরকে নিযুক্ত করা হচ্ছে তারা ততদিন অবধি এই পদটা ধরে রাখবে যতদিন অবধি রাষ্ট্রপতি মনে করবেন। এবার কোশ্চেন হচ্ছে এইটা কেন লেখা রয়েছে আমাদের সংবিধানে, দে হোল্ড অফিস ডিউরিং হিজ প্লেজার। এই জিনিসটা আমরা আজকে পড়বো না, আমরা যখন নেক্সট ক্লাস যে চ্যাপ্টার রয়েছে সেখানে এটা ডিটেলসে বুঝবো। কিন্তু একটা জিনিস এখান থেকে ইম্পর্টেন্ট, যে প্রাইম মিনিস্টার এবং অন্যান্য মন্ত্রীদের তিনি নিযুক্ত করেন। হি অ্যাপয়েন্টস দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া and determines the remuneration. The attorney general holds office during the pleasure of the president, অর্থাৎ অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করার কাজ কে করবেন? রাষ্ট্রপতি করবেন। তার কত স্যালারি হবে কে ঠিক করবেন? রাষ্ট্রপতি ঠিক করবেন। এবং এই অ্যাটর্নি জেনারেল কতদিন অবধি তার পদ ধরে রাখবে সেটাও ঠিক করবেন প্রেসিডেন্ট। যেদিন প্রেসিডেন্ট মনে করবেন এই অ্যাটর্নি জেনারেলকে তিনি সরিয়ে দিতে পারেন। এছাড়াও তিনি অন্যান্য যে পদগুলো রয়েছে ভারতের যে সাংবিধানিক পদগুলো তার প্রত্যেককেই নিযুক্ত করেন, যেমন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। আচ্ছা, চিফ ইলেকশন কমিশনার, নির্বাচন কমিশনের যারা প্রধান তাদেরকে তিনি নিযুক্ত করেন, চিফকেও করেন, এবং আদার ইলেকশন কমিশনার, অর্থাৎ টোটাল আমাদের এখন 3 জন রয়েছে। একজন হচ্ছেন চিফ ইলেকশন কমিশনার এবং 2 জন হচ্ছে আদার ইলেকশন কমিশনার। তাদের প্রত্যেককেই নিযুক্ত করবেন রাষ্ট্রপতি। দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ভারতের যে মানে ইউনিয়ন যে পাবলিক সার্ভিস কমিশন বা সংক্ষেপে ইউপিএসসির যিনি চেয়ারম্যান এবং অন্যান্য যারা মেম্বার রয়েছেন তাদেরকে নিযুক্ত করবেন কে? প্রেসিডেন্ট। গভর্নর অফ স্টেট, প্রত্যেকটা রাজ্যের যে গভর্নরদের নিযুক্ত করার কাজ সেটাও রাষ্ট্রপতির হাতে দেওয়া রয়েছে। চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ ফিনান্স কমিশন, ফিনান্স কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য মেম্বার তাদেরকে তিনি নিযুক্ত করবেন। তো এই সমস্ত পদকে নিযুক্ত করার কাজ রাষ্ট্রপতি করে থাকেন। এবার এখানেও কিছু কন্ডিশন রয়েছে যেটা আমরা পার্লামেন্ট চ্যাপ্টারে পড়বো, বা এদের সম্পর্কে যখন আলাদা করে পড়বো তখন জানবো। কিন্তু এদেরকে নিয়োগ করা, তাদের শপথ বাক্য পাঠ করানো, এইগুলো তিনিই করেন। He can seek any information relating to administration of affairs of union and proposals for legislation from the prime minister, অর্থাৎ মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং তার যারা মন্ত্রী পরিষদ রয়েছে তারা কিভাবে দেশকে চালাচ্ছে, কি শাসন করছে, সেই সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে রাষ্ট্রপতি সেটা করতে পারেন। যেহেতু তিনি গার্জেন, তিনি যে কোনো সময় জিজ্ঞেস করতে পারেন, এটা তার অধিকারের মধ্যে রয়েছে। হি ক্যান রিকোয়ার দ্য
এটা রিকোয়ার হবে না, রিকোয়েস্ট হবে। ইউ ক্যান রিকোয়েস্ট দ্য প্রাইম মিনিস্টার টু সাবমিট ফর কনসিডারেশন অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার এনি ম্যাটার অন হুইচ এ ডিসিশন হ্যাজ বিন টেকেন বাই এ মিনিস্টার বাট হুইচ হ্যাজ নট বিন কনসিডার্ড বাই দ্য কাউন্সিল। সেম সেম জিনিস এখানেও, যে প্রথমটায় শুধু বলা হয়েছে প্রাইম মিনিস্টার কি করছেন সেটা তিনি ইনফরমেশন দিতে পারেন, এখানে এফ যে হেডটা সেখানে বলা হচ্ছে যারা মন্ত্রী রয়েছেন তারা কি করবেন তার রিপোর্ট নিতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবে যে যারা মন্ত্রী পরিষদের মধ্যে রয়েছেন, যারা মন্ত্রী রয়েছেন যেমন শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী, বিভিন্ন মন্ত্রীরা রয়েছেন, এরা আলাদা আলাদাভাবে কিন্তু কোনোদিনই প্রেসিডেন্টকে রিপোর্ট জমা দেবেন না, একটা চ্যানেলের থ্রু দিয়ে দিতে হবে। যতজন মন্ত্রী রয়েছেন তারা তাদের রিপোর্ট প্রাইম মিনিস্টারকে দেবেন এবং প্রাইম মিনিস্টারের কাছ থেকে রিপোর্ট চাইতে পারেন প্রেসিডেন্ট। এরম নয় যে অর্থমন্ত্রী কি করছেন সেটা ডাইরেক্ট প্রেসিডেন্ট রিপোর্টটা চেয়ে বসবে, এটা হবে না, প্রাইম মিনিস্টারের থ্রুতে সেটা হবে। বা যদি প্রেসিডেন্ট যদি কোনো নির্দেশ দিতে চান সেটা তিনি ফার্স্টে প্রাইম মিনিস্টারকে দেবেন এবং প্রাইম মিনিস্টার সেটা দিয়ে দেবেন মন্ত্রীদের মধ্যে। তো এইভাবে কাজটা হয়, প্রাইম মিনিস্টার মাঝখানে এদের দুজনের মধ্যে মধ্যস্থতাকারী বলে মনে করতে পারো, সেরকম একটা কাজ তিনি করেন। হি ক্যান অ্যাপয়েন্ট এ কমিশন টু ইনভেস্টিগেট ইন্টু দ্য কন্ডিশন অফ এসসি, এসটি অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাস। এদের অবস্থা কেমন, এদের উন্নতি হচ্ছে কিনা, এসসিদের উন্নতি হচ্ছে কিনা, শিডিউল ট্রাইব যারা তাদের উন্নতি হচ্ছে কিনা, ওবিসি যারা তাদের উন্নতি হচ্ছে কিনা, সেইগুলো জানার অধিকার রয়েছে কার, প্রেসিডেন্টের। এবং সেটা তিনি কিভাবে জানবেন, তিনি নিজে গিয়ে গিয়ে জানতে পারেন না, তিনি তার জন্য একটা কমিশন নিযুক্ত করতে পারেন, যে সেই কমিশনের উপর দায়িত্ব দেওয়া হবে যে তুমি এদের কন্ডিশন সম্পর্কে জানো, পর্যালোচনা করো এবং সেই রিপোর্টটা আমাকে জমা দাও, এটা প্রেসিডেন্ট করতে পারেন। হি ক্যান অ্যাপয়েন্ট অ্যান ইন্টার স্টেট কাউন্সিল টু প্রমোট সেন্টার স্টেট অ্যান্ড ইন্টার স্টেট কোঅপারেশন। দুটো রাজ্যের মধ্যে যদি কোনো বিবাদ হয়, অনেক সময় হয় কি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে স্টেট গভর্নমেন্টের বিবাদ হয়, এইগুলো যাতে না হয় সেই জন্য তিনি ইন্টার স্টেট কাউন্সিল তৈরি করতে পারেন, একটা এরকম কাউন্সিল তৈরি করে রাখতে পারেন যাতে এদের মধ্যে বিবাদ না হয়, এটা প্রেসিডেন্ট করতে পারেন। হি ডাইরেক্টলি অ্যাডমিনিস্ট্রেটস দ্য ইউনিয়ন টেরিটরিজ, মানে যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে সেখানে কোনো গভর্নমেন্ট থাকে না। আমরা জানি যে ইউনিয়ন টেরিটরি দুটো মাত্র রয়েছে, একটা হচ্ছে দিল্লি এবং আরেকটা হচ্ছে পুডুচেরি, এই দুটো। আর এখন জম্মু অ্যান্ড কাশ্মীর যে ইউনিয়ন টেরিটরি, জে অ্যান্ড কে, জম্মু কাশ্মীর, এই তিনটেতে আইনসভা রয়েছে। আইনসভা মানে হচ্ছে বিধানসভা রয়েছে এদের, এবং বিধানসভা থাকা মানে সেই বিধানসভা এখানে শাসন করবে। যেমন করে কোনো একটা রাজ্যে একটা বিধানসভা, আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে একটা বিধানসভা রয়েছে, সেই বিধানসভার দায়িত্ব হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল বা সেই যে রাজ্যেই হোক না কেন সেই রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা। তো বাকি যে সমস্ত ইউনিয়ন টেরিটরিগুলো রয়েছে সেইগুলোতে কোনো বিধানসভা নেই, তো তাদেরকে অ্যাডমিনিস্ট্রেশন তাদের দায়িত্বটা কার উপর রয়েছে, সেটা রয়েছে প্রেসিডেন্টের হাতে। এবার প্রেসিডেন্ট প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরিতে গিয়ে গিয়ে শাসন করবেন না, তাদের জন্য সেই কাজটা করার জন্য একজনকে নিযুক্ত করে রাখা হয়, একজন অ্যাডমিনিস্ট্রেটরকে নিযুক্ত করা হয়। এনাকে নিযুক্ত করছেন কে, প্রেসিডেন্ট। আর প্রেসিডেন্ট থ্রু এই অ্যাডমিনিস্ট্রেটর এই সমস্ত ইউনিয়ন টেরিটরিগুলোতে কাজ করবেন, যেমন আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ, যেমন লাক্ষাদ্বীপ, এই সমস্ত ইউনিয়ন টেরিটরি যেগুলো রয়েছে তাদের শাসন ব্যবস্থা এইভাবে পরিচালিত হয় এবং প্রেসিডেন্ট এখানে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হি ক্যান ডিক্লেয়ার এনি এরিয়া অ্যাজ শিডিউলড এরিয়া, অর্থাৎ কোনো জায়গাকে তিনি শিডিউলড এরিয়া হিসেবে ঘোষণা করতে পারেন বা কোনো জায়গাকে তিনি ট্রাইবাল এরিয়া হিসেবে ঘোষণা করতে পারেন। কোনো জায়গায় হয়তো উপজাতি বা জনজাতি রয়েছে যারা তাদের সংখ্যা অনেক বেশি রয়েছে একটা নির্দিষ্ট এরিয়াতে, প্রেসিডেন্ট চাইলে সেই জায়গাটাকে ট্রাইবাল এরিয়া বলে ঘোষণা করে দিতে পারেন এবং সেখানে স্পেশাল কিছু সিস্টেম হবে, সেখানে গিয়ে আমরা যে কেউ গিয়ে জমি কিনতে পারবো না, তাদের যে আলাদা কালচার রীতিনীতি রয়েছে সেগুলোকে তারা নিজেদের মতো করে পালন করতে পারবে। তো সেই রকম ঘোষণা তিনি করে দিতে পারেন কোনো একটা এরিয়াকে ট্রাইবাল এরিয়া বা কোনো একটা এরিয়াকে শিডিউল্ড এরিয়া, এরকম। নেক্সট হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার, বিধানিক ক্ষমতা। বিধানিক ক্ষমতা মানে কি, আইন রিলেটেড ক্ষমতা। আইন কারা তৈরি করবে, আইন তৈরি করে পার্লামেন্ট, পার্লামেন্ট আইন তৈরি করে। তো পার্লামেন্ট সম্পর্কিত ক্ষমতা এর মধ্যে পড়ে যাচ্ছে। এবার
প্রথম যে লাইনটা এখানে বলা হয়েছে, দ্য প্রেসিডেন্ট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া। আমাদের পার্লামেন্টে কি কি রয়েছে? লোকসভা রয়েছে এবং রাজ্যসভা রয়েছে, দুটো হাউস রয়েছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আমাদের লোকসভা এবং রাজ্যসভা। তার মধ্যে কিন্তু প্রেসিডেন্টের নামটা আমরা নিই না, কিন্তু অ্যাকচুয়ালি প্রেসিডেন্টও এর একটা পার্ট। প্রেসিডেন্ট প্লাস লোকসভা প্লাস রাজ্যসভা, এই তিনটে জিনিস নিয়ে অ্যাকচুয়ালি আমাদের যে পার্লামেন্ট সেটা গঠিত। কারণ লোকসভা বা রাজ্যসভাতে যদি কোনো বিল পাস হয়, সেটা ততক্ষণ অবধি আইনে পরিণত হবে না যতক্ষণ অবধি প্রেসিডেন্ট সেটাকে সায় দেবেন। এটা আমরা আজকের চ্যাপ্টারেই পড়ব। তো সেই জন্য লোকসভা বা রাজ্যসভাকে কাজ করতে গেলে অবশ্যই প্রেসিডেন্টের হেল্প নিতে হবে, প্রেসিডেন্টকে চাই। সেই জন্য প্রেসিডেন্ট হচ্ছেন ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট। তো এখানে তার কিছু ক্ষমতা রয়েছে। হি ক্যান সামন আর প্রোরোগ দ্য পার্লামেন্ট অ্যান্ড ডিসলভ দ্য লোকসভা। সামন মানে হচ্ছে ডাকা, প্রোরোগ মানে হচ্ছে বন্ধ করা, ডিসলভ মানেও বন্ধ করা। ওকে, এই জায়গাটা আগে বুঝে নিই, তারপর প্রোরোগ এবং ডিসলভের মধ্যে পার্থক্যটা একটু তোমাদের বলে দেবো আজকে, যদিও সেটা আমরা পার্লামেন্ট চ্যাপ্টারে আরো ভালোভাবে বুঝবো। এই আইনসভাগুলোর কাজ কি? এই আইনসভাগুলো কি করে? আমরা জানি বছরের একটা নির্দিষ্ট সময় তারা মিটিং করে, একসাথে সমবেত হয়, বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাশন হয়, ভোট হয়, দিয়ে কোনো আইন তৈরি হয়। রিসেন্ট তোমরা কৃষি বিলের নাম শুনেছো, খুব বেশি এটা চর্চায় রয়েছে কৃষি বিল। তো অ্যাকচুয়ালি এটা কি? কৃষি বিল এর মধ্যে কিছু লেখা রয়েছে, কিছু নিয়ম রয়েছে, সেইগুলো নিয়ে আলাপ আলোচনা হবে, ফাইনালি সেটাকে পাস করা হবে, মানে পাস হয়ে গেছে অলরেডি। তো এইরকম বিভিন্ন বিল পাস করা হয় লোকসভা বা রাজ্যসভার থেকে। আর এই বিল যে পাস করাটা হয় কিসের মাধ্যমে? সেটা সেশনের মাধ্যমে। সেশন মানে হচ্ছে অধিবেশন, বাংলা হচ্ছে অধিবেশন। বছরের একটা নির্দিষ্ট সময়ে অধিবেশন হয়, সব সময় মানে 365 দিনই অধিবেশন হয় না, নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর অধিবেশন হয়। এই অধিবেশনগুলোকে ডাকার কাজ করেন প্রেসিডেন্ট, অধিবেশনগুলোকে বন্ধ করার কাজ করেন প্রেসিডেন্ট। অর্থাৎ ধরো বাজেট সেশন, যেটা এখন আমাদের কখন হয়? ফেব্রুয়ারি মাসে হয়। তো ফেব্রুয়ারি মাসের লেট সে 15 তারিখে প্রেসিডেন্ট বললেন যে এই দিন থেকে বাজেট সেশন শুরু হবে। তো সেটা হচ্ছে সামন করা। এই সেশনটা বা এই অধিবেশনটা ডাকা হলো, বাজেট অধিবেশনটা ডাকা হলো, সেটা কে করছেন? প্রেসিডেন্ট করবেন। আবার ধরো 26 তারিখে শেষ হয়ে গেল বাজেট অধিবেশন, তো সেই দিনে তিনি কি করবেন? প্রোরোগ করে দেবেন, অর্থাৎ সেটা বন্ধ করে দেবেন, যে এখনকার মতো এটা মুলতুবি হয়ে গেল, এরপরে আবার আমরা কখন বসবো, মানে আবার তোমরা কখন বসবে? নেক্সট সেশনে। তো এই প্রোরোগ করার কাজটাও কে করবেন? প্রেসিডেন্ট। এবার ডিসলভ জিনিসটা কি? ডিসলভ হচ্ছে পুরোপুরি ভাবে বন্ধ করা। 26 তারিখে যে জিনিসটা বন্ধ হলো বাজেট অধিবেশন, তারপরে আবার ধরো নেক্সট 15ই এপ্রিল প্রেসিডেন্ট বললেন যে নেক্সট সেশন হবে 15ই এপ্রিল। তিনি সেই দিন আবার একটা সেশন ডাকলেন, যেটার নাম হচ্ছে সামার সেশন, ঠিক আছে, গ্রীষ্মকালীন অধিবেশন। তার মানে কি? এরপরে পুরোপুরি বন্ধ হচ্ছে না, এরপরে আবার কোনো একটা সময় তারা বসছে। কিন্তু আমরা এটা জানি যে লোকসভা এরা কন্টিনিউইং বডি নয়, 5 বছর অন্তর অন্তর লোকসভা চেঞ্জ হয়ে যায়। ধরো 5 বছর একটা টার্মে রয়েছে, 2019 থেকে, আমি এখানটা একটু ক্লিয়ার করছি। 2019-এ আমাদের এইবারের লোকসভা তৈরি হয়েছে 2019-এ। এটা চলবে কবে অবধি? 2024 অবধি, কারণ 24-এ গিয়ে 5 বছরের টার্ম শেষ হয়ে যাবে। 2024-এর ধরো ডিসেম্বর 30-এ গিয়ে প্রেসিডেন্ট ডিসলভ করে দেবেন লোকসভাকে। ডিসলভ করা মানে কি? এরপর থেকে এই পার্টিকুলার লোকসভাটা আর কাজ করবে না, এরপরে নতুন একটা লোকসভা হবে, সেখানে নতুন ব্যক্তিরা থাকবেন, বা যারা এখনকার মেম্বার রয়েছেন তারা যদি ভোটে জিততে পারেন তারা থাকবেন। কিন্তু এই যে লোকসভাটা, পার্টিকুলার যে লোকসভাটা 2019-এ গঠিত হয়েছিল, সেটা গিয়ে এই ডিসেম্বর 30-এ গিয়ে শেষ হয়ে যাবে। আর এইখানে যে বন্ধ করে দেওয়াটা হচ্ছে সেটা হচ্ছে ডিসলভ। অ্যাকচুয়ালি ইংলিশ দুটো টার্ম ডিসলভ এবং প্রোরোগের মধ্যে খুব একটা তফাৎ নেই। ডিসলভ মানে সম্পূর্ণভাবে বন্ধ করা, যেটা তিনি করতে পারেন। আর অন্যদিকে যদি আমরা রাজ্যসভার দিকে দেখি, রাজ্যসভা একটা কন্টিনিউইং বডি, এটা কোনোদিন বন্ধ হবে না। তো সেই কারণে এখানে পার্টিকুলারলি বলা হয়েছে লোকসভাকে তিনি ডিসলভ করতে পারবেন, রাজ্যসভার ডিসলভ হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ সেটা কন্টিনিউইং বডি। নেক্সট আমরা এগোবো কোথায়? হি ক্যান অলসো সামান এ জয়েন্ট সিটিং অফ বোথ দ্য হাউস অফ পার্লামেন্ট। এটা কখন হয়?
এগুলো এগেন সবই পার্লামেন্টের চ্যাপ্টারের ব্যাপার। আমরা এখন যদি একটু একটু মনে রাখি বা বুঝতে থাকি তাহলে তখন গিয়ে সুবিধা হবে। দুটো হাউস কি কাজ করে? বিল পাস করে। লোকসভাতে বিল পাস হয়, ধরো লোকসভাতে কোনো একটা বিল পাস হলো, সেটা ফাইনালি চলে যাবে কোথায়? রাজ্যসভাতে। রাজ্যসভাতেও যদি পাস হয় তারপরে ফাইনালি চলে যাবে কোথায়? প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট যদি সেটাতে সাইন করে দেয়, অ্যাকসেপ্ট করে, তাহলে সেটা অ্যাক্ট হয়ে যাবে, আইন হয়ে যাবে, অ্যাক্ট হয়ে যাবে। তার আগে অবধি এই বিলটাকে আমরা শুধু বিলই বলবো, সেটাকে আমরা অ্যাক্ট বলতে পারবো না, আইন বলতে পারবো না। ধরো কোনো একটা বিল লোকসভাতে পাস হয়ে গেল, কিন্তু রাজ্যসভা সেটাকে রিজেক্ট করে দিল, বা ধরো কোনো একটা বিল রাজ্যসভাতে পাস হলো কিন্তু লোকসভা সেটাকে রিজেক্ট করে দিল। এই ক্ষেত্রে একটা ডাউট থেকে যাচ্ছে, বিলটা পাস হচ্ছে না, তখন প্রেসিডেন্ট এখানে হস্তক্ষেপ করবেন। তিনি বলবেন যে লোকসভার যারা মেম্বার তাদের প্রত্যেককে এবং রাজ্যসভার যারা মেম্বার তাদের প্রত্যেককে একটা জায়গাতে বসতে, এবং বসার পর তারা এইখানে বিলটা নিয়ে ডিসকাস করবে। ধরো কোনো একটা বিল লোকসভাতে পাস হয়ে গেল, রাজ্যসভাতে রিজেক্ট হয়ে গেল, তখন প্রেসিডেন্ট কি করলেন? একটা জয়েন্ট সিটিং ডাকলেন, যেখানে লোকসভার সমস্ত মেম্বারদের ডাকলেন, রাজ্যসভার সমস্ত মেম্বারদের ডাকলেন, দিয়ে আবার এই বিলটাকে তুললেন। এবার বললেন যে চলো তোমরা এবার ভোট দাও। এবার একটা ডিসিশন কিছু আসবেই, নয় এটা পাস হবে, নয় এটা রিজেক্ট হয়ে যাবে। তো সেই রকম একটা জয়েন্ট সিটিং করার বা জয়েন্ট সিটিং ডাকার ক্ষমতা রয়েছে কার? প্রেসিডেন্টের। এরকম যখন জয়েন্ট সিটিং হবে, তখন সেই জয়েন্ট সিটিং এর যিনি প্রধান মানে চেয়ারম্যান হবেন, তার নাম হচ্ছে স্পিকার, যিনি প্রেসিডেন্ট হবেন যখন জয়েন্ট সিটিং হবে। নর্মালি কি হয়, লোকসভার যিনি প্রেসিডেন্ট তার নাম হচ্ছে স্পিকার, এবং রাজ্যসভার যিনি চেয়ারম্যান তার নাম হচ্ছে ডেপুটি চেয়ারম্যান, চেয়ারম্যান। কিন্তু যখন জয়েন্ট সিটিং হবে, তখন লোকসভার যিনি প্রধান অর্থাৎ স্পিকার, তিনি সেটাকে সভাপতিত্ব করবেন। আর আরো একটা জিনিস, জয়েন্ট সিটিং সব ক্ষেত্রে হয় না, শুধুমাত্র অর্ডিনারি বিল আর ফিনান্সিয়াল বিলের ক্ষেত্রে হতে পারে। এগুলো কি পরে আমরা আলোচনা করব পার্লামেন্ট চ্যাপ্টারে। অর্ডিনারি বিল এবং ফিনান্সিয়াল বিলের ক্ষেত্রেই শুধুমাত্র জয়েন্ট সিটিং হতে পারে। মানি বিল, এখানে কোনো রাজ্যসভার ভূমিকাই নেই, তো জয়েন্ট সিটিং এর কোনো প্রশ্নই আসছে না। আর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, সেটা দুটো হাউসে আলাদা আলাদা করে পাস করতে হয়, যেটা আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট চ্যাপ্টার অলরেডি পড়ে এসেছি, এটা নিশ্চয়ই মনে আছে। তো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল দুটো হাউসে আলাদা আলাদা করে পাস করতে হয়, যেহেতু সেই কারণে এই বিলের জন্য কোনো জয়েন্ট সিটিং হয় না। তো এইগুলো ছোট ছোট পয়েন্ট যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এবং এরপরে আবার আমরা এগুলো পড়বো, তখন আবার তোমরা বুঝবে। তো এইভাবে আমরা এগোবো। চলো নেক্সট, হি ক্যান অ্যাড্রেস দ্য পার্লামেন্ট অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য ফার্স্ট সেশন আফটার ইচ জেনারেল ইলেকশন অ্যান্ড ফার্স্ট সেশন অফ ইচ ইয়ার। এটা আর কিছুই নয়, প্রতি 5 বছর অন্তর লোকসভা বদল হবে, নতুন যে লোকসভা তৈরি হবে তার ফার্স্ট যে অধিবেশনটা হবে সেইটা ডাকবেন কে? প্রেসিডেন্ট। সিম্পল ব্যাপার, তিনিই ডাকবেন। অন্যান্য মিটিং গুলো তিনি ডাকেন, এটা একটা এক্সট্রা বলা, কারণ যেহেতু লোকসভাটা নতুন ভাবে তৈরি হচ্ছে। হি ক্যান সেন্ড মেসেজ টু হাউস অফ পার্লামেন্ট whether with respect to a bill pending in a parliament or otherwise। ধরো কোনো একটা বিল লোকসভাতে পাস হয়ে গেছে, দিয়ে রাজ্যসভাতে গেছে বিলটা, কিন্তু সেটার উপর কোনো কাজই করা হচ্ছে না, না ভোটিং নেওয়া হচ্ছে, না কোনো আলোচনা করা হচ্ছে। তখন প্রেসিডেন্ট আসবেন, প্রেসিডেন্ট এখানে হস্তক্ষেপ করবেন এবং রাজ্যসভাকে নির্দেশ দেবেন যে তোমরা ওই বিলটার উপর কাজ করো, আইদার সেটাকে পাস করাও, আইদার রিজেক্ট করো, কিন্তু কিছু একটা করো। এগেন সেম লোকসভার ক্ষেত্রে, যদি রাজ্যসভায় কোনো একটা বিল পাস হয়ে যায়, দিয়ে সেটা লোকসভাতে আসে, লোকসভার মেম্বাররা সেটার উপর কোনো কাজ না করে, তখন প্রেসিডেন্ট তাদেরকে নির্দেশ দেবে যে তোমরা আগে এই বিলটাকে পাস করাও বা রিজেক্ট করো, কিছু একটা করো। নেক্সট হচ্ছে, he appoint any member of Lok Sabha to preside over its proceedings when the office of both speaker and deputy speaker fall vacant। অর্থাৎ কোন ক্ষেত্রে এরকম হতে পারে, লোকসভার প্রধানকে, লোকসভার মানে যে মিটিং গুলো হবে তাতে সভাপতিত্ব কে করবেন? তার নাম হচ্ছে স্পিকার। স্পিকার যদি না থাকে তাহলে কে করবে? ডেপুটি স্পিকার। এরকম একটা পদ তৈরি করা রয়েছে, ডেপুটি স্পিকার। কোনো একটা ক্ষেত্রে এরকম হলো, স্পিকারও অনুপস্থিত, ডেপুটি স্পিকারও অনুপস্থিত হতেই পারে, দুজনেই অসুস্থ বা দুজনেরই কোনো কাজ আছে, তারা দুজনেই অনুপস্থিত। কিন্তু তার জন্য নিশ্চয়ই মিটিং বন্ধ থাকবে না, সেশন বন্ধ থাকবে না। তখন প্রেসিডেন্ট কি করবেন? লোকসভার যারা মেম্বার রয়েছেন, বাকি যারা মেম্বার রয়েছেন তাদের মধ্যে থেকে একজনকে চুজ করবেন এবং বলবেন তুমি সাময়িকভাবে স্পিকারের কাজ করো, যতদিন না স্পিকার ফিরে আসছেন।
তো এই কাজটা তিনি করতে পারেন। এগেন সেম কাজটা তিনি রাজ্যসভার জন্যও করতে পারেন। রাজ্যসভার যিনি প্রধান তিনি হচ্ছেন চেয়ারম্যান, আমাদের যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান। নেক্সট চ্যাপ্টার আমাদের রয়েছে ভাইস প্রেসিডেন্ট। তো ধরো কোনো কারণে চেয়ারম্যান অনুপস্থিত, তার জন্য একটা পদ তৈরি করা রয়েছে, সেটা হচ্ছে ডেপুটি চেয়ারম্যান বলা হয়। তো ডেপুটি চেয়ারম্যান, যদি চেয়ারম্যান অনুপস্থিত থাকেন তাহলে তিনি সভাপতিত্ব করেন। কোনো কারণে ডেপুটি চেয়ারম্যান অনুপস্থিত, তখন রাজ্যসভার যারা মেম্বার তাদের মধ্যে থেকে প্রেসিডেন্ট একজনকে চুজ করতে পারেন সাময়িকভাবে চেয়ারম্যানের ভূমিকা পালন করার জন্য। নেক্সট হচ্ছে হি নমিনেট 12 মেম্বার টু দ্য রাজ্যসভা। 12 জন মেম্বারকে রাজ্যসভাতে নমিনেট করা হয়, মনোনীত করা হয় বিভিন্ন ফিল্ড থেকে, যেমন সায়েন্স, আর্ট, সোশ্যাল সার্ভিস, স্পোর্টস, যে কোনো জায়গা থেকে। সেটা রাষ্ট্রপতি ঠিক করবেন যে কাকে নির্বাচিত করবেন। এই 12 জনকে তিনি চুজ করেন। এটা পুরোপুরি রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে ই ক্যান নমিনেট 2 মেম্বার অফ লোকসভা। এটা পাস্ট হয়ে গেছে, কারণ এখন আর 2 জন মেম্বারকে নমিনেট করা হয় না। কোথা থেকে করা হতো তাও আমাদের মনে রাখতে হবে, অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে, মানে অ্যাংলো ইন্ডিয়ানদের মধ্যে থেকে 2 জনকে মনোনীত করা হতো লোকসভার জন্য, যেটা বর্তমানে বন্ধ। এখন আর 2 জনকে মনোনীত করা হয় না। তা সত্ত্বেও এটা ইম্পর্টেন্ট। হিজ প্রেয়ার রেকমেন্ডেশন or permission is needed to introduce certain type of bill in parliament. For example, a bill involving expenditure from the consolidated fund of India, or a bill for alteration of boundaries of state, or certain of law creation of a new state. এই সমস্ত বিলগুলো তোলার জন্য তার রেকমেন্ডেশন লাগে। কিছু কিছু বিল রয়েছে নর্মাল বিলের থেকে, সেগুলো কিছুটা আলাদা। যেমন কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, ভারতের একটা পুঁজি রয়েছে যেটাকে কনসলিডেটেড ফান্ড বলা হয়। এগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করব, এগুলোর ডিটেলসে গেলে আজকের ক্লাস অনেক বড় হয়ে যাবে। কনসলিডেটেড ফান্ড থেকে যদি কোনো খরচ করার কথা হয়, এক্সট্রা খরচ করা, নর্মালি কনসলিডেটেড ফান্ড থেকে ফিক্সড রয়েছে আমরা এর থেকে কি কি খরচ করব, এটা ফিক্সড করা রয়েছে। ওকে, যদি এর বাইরে নতুন কোনো একটা খরচ করতে হয়, তার জন্য একটা বিল পার্লামেন্টে পাস করাতে হবে। এবারে এই রকমের বিল পাস করানোর জন্য প্রেসিডেন্টের রেকমেন্ডেশন নিতে হবে যে আমরা এই বিলটার ওপর কি কাজ করতে পারি, কাজ শুরু করতে পারি। সেরকম যদি কোনো স্টেট রাজ্যের বাউন্ডারি চেঞ্জ করতে হয় বা নতুন কোনো রাজ্য তৈরি করতে হয়, তার জন্য একটা বিল আমাদের পার্লামেন্টে উত্থাপিত করতে হয়। এবার সেই রকম টাইপের বিল তোলার জন্য সেটার উপর কাজ করার আগে প্রেসিডেন্টের রেকমেন্ডেশন নিতে হবে। When a bill is sent to president after it has been passed by the parliament, he can, তার হাতে 3টে ক্ষমতা রয়েছে। আচ্ছা, আমরা একটু আগেই পড়লাম যে লোকসভাতে ধরো একটা বিল পাস হলো, দিয়ে সেটা রাজ্যসভাতে যাবে, রাজ্যসভাতে পাস হওয়ার পর ফাইনালি সেটা যাবে প্রেসিডেন্টের কাছে। ওকে, এটা সিস্টেম। বা উল্টোটা হতে পারে, রাজ্যসভাতে আগে পাস হলো, তারপর লোকসভাতে গেল, লোকসভা থেকে ফাইনালি প্রেসিডেন্টের কাছে যাবে। মানে ফাইনাল অথরিটি হচ্ছে প্রেসিডেন্ট, তারপর প্রেসিডেন্ট সাইন করলে সেটা অ্যাক্টে পরিণত হবে। এবার যখন এই দুটো স্টেপ কমপ্লিট হয়ে গেছে, থার্ড স্টেপে গিয়ে প্রেসিডেন্টের কাছে এসেছে বিলটা, তখন তার হাতে 3টে ক্ষমতা রয়েছে। তিনি সেই বিলটাকে আইদার অ্যাকসেপ্ট করবেন, অ্যাসেন্ট করবেন। অ্যাসেন্ট মানে কি, তিনি সাই দিয়ে দেবেন যে হ্যাঁ ঠিক আছে, বিলটাতে আমি সই করে দিলাম, এটা আজ থেকে আইনে পরিণত হয়ে গেল। উইথহোল্ড হিজ অ্যাসেন্ট অফ টু দ্য বিল, অর্থাৎ তিনি রিজেক্ট করে দিলেন, তিনি ডাইরেক্ট বলে দিলেন না আমি এই বিলে সাইন করব না, অতএব সেইখানেই বিলটা এন্ড, সেটা কোনোদিনই অ্যাক্টে পরিণত হলো না, আইন হলো না, কারণ প্রেসিডেন্ট সাইন করেননি। তো এটা তার সেকেন্ড ক্ষমতা। এবং থার্ড নম্বর, রিটার্ন দ্য বিল। থার্ড যে ক্ষমতাটা রয়েছে প্রেসিডেন্টের, সেটাতে তিনি বিলটাকে পুনরায় পার্লামেন্টে পাঠিয়ে দিতে পারেন। প্রেসিডেন্ট বললেন যে বিলটা তোমরা পাস করিয়ে পাঠিয়েছো বটে, কিন্তু এতে আরো কিছু আলোচনা করা দরকার, আরো কিছু অ্যামেন্ডমেন্টের দরকার রয়েছে, তো তোমরা আবার এটার উপর আলোচনা করো, নতুন করে পাস করে আনো। তো সেই রকমও কাজ তিনি করতে পারেন, তিনি রিটার্ন করে দিতে পারেন। তাহলে প্রথম যেটা ক্ষমতা তার দেখছি যে সেটার মাধ্যমে কি হতে পারে, বিলটা অ্যাক্টে পরিণত হয়ে যেতে পারে, সেটা আইন হয়ে যাবে। যদি তিনি সাইন করে দেন, অ্যাসেন্ট করেন, তাহলে অবশ্যই সেটা আইন হয়ে যাবে। যদি তিনি সেটাকে রিজেক্ট করে দেন, তাহলে সেটা আর আইনে পরিণত হচ্ছে না, সেটা এখানেই স্টপ হয়ে যাচ্ছে সেই বিলটা। রিটার্ন করার ফলে কি হচ্ছে, আবার আলোচনা হবে লোকসভা, রাজ্যসভা, এগেন এইভাবে স্টেপ বাই স্টেপ আবার সেটার উপর আলোচনা হবে। তারপরে যদি আবার পার্লামেন্ট কি করে, সেটাকে প্রেসিডেন্টের কাছে পাঠায়। ধরো কোনো একটা বিল প্রেসিডেন্টের কাছে এসেছিল, সে সেটাকে আবার পাঠিয়ে দিয়েছে, পুনরায় সেই বিলটার উপর কথাবার্তা হয়েছে, কিছু চেঞ্জ করা হয়েছে বা কিছু চেঞ্জ করা হয়নি, সেই অবস্থাতে বিলটা আবার প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়েছে, তখন তাকে সাইন করতে বাধ্য। সেকেন্ড টাইম তিনি
আর রিটার্ন করতে পারবেন না। ওকে, তো এইরকম সিস্টেম আমাদের এখানে বলা রয়েছে। এবার আসছি আমরা স্টেটের ক্ষেত্রে। স্টেটের যে বিধানসভা রয়েছে, বিধানসভারও এগেন সেম কাজ। বিধানসভা কি কাজ করে? লোকসভা যেভাবে সেন্ট্রালে কাজ করে, বিধানসভা রাজ্যে সেইভাবে কাজ করে, অর্থাৎ রাজ্যের জন্য আইন বানায় বিধানসভা। বিধানসভা যখন আইন বানায়, কোনো কোনো ক্ষেত্রে আরেকটা হাউস থাকে বিধান পরিষদ, সেটা সমস্ত রাজ্যে নেই, কয়েকটা রাজ্যেই রয়েছে। আমরা আপাতত বিধান পরিষদকে বাদ দিচ্ছি, যেহেতু অধিকাংশ ক্ষেত্রে বিধান পরিষদ থাকে না। বিধানসভাতে কোনো যদি বিল পাস হয়, সেটা কার কাছে যাবে? সেটা যাবে হচ্ছে গভর্নরের কাছে, এবং গভর্নর যদি সেটাতে সাইন করেন, তারপরে সেটা অ্যাক্ট বা আইনে পরিণত হবে। এক্ষেত্রেই যদি কোথাও বিধান পরিষদ থাকে কোনো রাজ্যে, তাহলে সেটা বিধানসভাতে পাস হওয়ার পর বিধান পরিষদে যাবে, বিধান পরিষদের পর গভর্নরে যাবে, এই গভর্নরের কাছে যাবে, এটা বুঝতেই পারছো। তো এরকম যদি হয়, ফাইনালি গভর্নর সেটাকে সাইন করে অ্যাক্ট বা আইনে পরিণত করেন। এবার কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে গভর্নর কোনো ডিসিশন নিতে পারছেন না, তিনি তখন প্রেসিডেন্টকে সেই বিলটা পাঠান, বা কোনো গুরুত্বপূর্ণ ঘটনা হলে গভর্নর সেটাকে প্রেসিডেন্টের কাছে পাঠান। অর্থাৎ এরপরে গভর্নর সেটাকে সাইন না করে সেটাকে প্রেসিডেন্টের কাছে পাঠাতে পারেন। তবে সেটা সমস্ত ক্ষেত্রে হয় না, খুব রেয়ার কন্ডিশনে এটা হয়। আর যদি প্রেসিডেন্টের কাছে এরকম কোনো বিল আসে, এগেন তার হাতে তিনটে ক্ষমতা রয়েছে, এইরকম যে কটা আমরা আলোচনা করলাম সেরকম তিনটে ক্ষমতা এখানেও দেওয়া রয়েছে। নেক্সট ক্ষমতাটা খুব ইম্পর্টেন্ট ক্ষমতা। যদি কোনো কারণে বা যে সময় লোকসভা বা রাজ্যসভা তাদের অধিবেশন করছে না, আগেই বললাম যে 365 দিনই অধিবেশন হয় না, যে সময়টাতে অধিবেশন হচ্ছে না সেই সময় যদি কোনো আইন বানানোর দরকার হয়, তখন প্রেসিডেন্টের হাতে ক্ষমতা রয়েছে যে তিনি একটা আইন বানাতে পারেন দেশের জন্য। নর্মালি এই কাজটা পার্লামেন্ট করবে, পার্লামেন্ট মানে লোকসভা এবং রাজ্যসভা করে, কিন্তু পার্লামেন্টের সেশন যদি সেই সময় না চলে, সেই সময় যদি অধিবেশন না চলে, সেই সময়তে প্রেসিডেন্ট আইন বানাতে পারেন, কিন্তু এই আইনটা ভ্যালিড থাকবে 6 উইক অবধি। কারণ তার মাঝখানে, তার মধ্যে পার্লামেন্টের সেশন বা অধিবেশন ডেকে সেটাকে অ্যাপ্রুভ করাতে হবে। যদি অ্যাপ্রুভ হয় তাহলে সেটা ফার্দার আইন হিসাবে থেকে যাবে, কিন্তু যদি না অ্যাপ্রুভ হয় সেটা বন্ধ করে দিতে হবে। কিন্তু তার আগেও প্রেসিডেন্টের একটা ক্ষমতা রয়েছে যে সে আইন বানাতে পারে। এখানে সেটাই বলা হচ্ছে, হি ক্যান promulgate ordinance when the parliament is not in session। যখন অধিবেশন না হচ্ছে না সেই সময় তিনি আইন বানাতে পারেন, কিন্তু সেটা 6 উইক অবধি ভ্যালিড থাকবে, এবং 6 উইকের মধ্যে 6 সপ্তাহের মধ্যে পার্লামেন্টের অধিবেশন ডেকে সেটাকে অ্যাপ্রুভ করাতে হবে। যদি অ্যাপ্রুভ হয় তাহলে ওকে। নেক্সট, হি লেস দ্য রিপোর্ট অফ ক্যাগ, অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ফিনান্স কমিশন অ্যান্ড আদার। এরা যে রিপোর্টগুলো দেবে সেগুলো ডাইরেক্ট পার্লামেন্টের কাছে দেবে না, যেহেতু এদেরকে নিযুক্ত করছে কে? প্রেসিডেন্ট। আমরা আগের স্লাইডেই পড়ে এসেছি, প্রেসিডেন্ট এই সমস্ত পদে নিযুক্ত করেন, তো সেই জন্য তারা সবাই প্রেসিডেন্টের কাছে দায়বদ্ধ। তারা যে রিপোর্টগুলো তৈরি করবেন সেগুলো প্রেসিডেন্টকে দেবেন, প্রেসিডেন্ট সেটা পার্লামেন্টের সামনে রাখবেন। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এই অবধি মনে রাখলে হবে। নেক্সট হচ্ছে ফিনান্সিয়াল পাওয়ার। ফার্স্ট অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট যে পাওয়ার, সেটা হচ্ছে মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড ইন পার্লামেন্ট অনলি উইথ হিজ প্রিয়র রেকমেন্ডেশন। মানি বিল এমন একটা বিল, সেটা পার্লামেন্টে তুলতে গেলে অবশ্যই প্রেসিডেন্টের পারমিশন লাগবে। যেমন আমরা এর আগে দেখে এলাম যে কোনো রাজ্যের কিছু যদি চেঞ্জ করতে হয়, বাউন্ডারি চেঞ্জ করা, রাজ্য তৈরি করা, বা কনসলিডেটেড ফান্ডের থেকে যদি কিছু খরচ করতে হয়, সেটা প্রেসিডেন্টের রেকমেন্ডেশন লাগে। আর মানি বিলের ক্ষেত্রে, মানি বিল যদি পার্লামেন্টে তুলতে হয় অবশ্যই প্রেসিডেন্টের কাছ থেকে রেকমেন্ডেশন লাগবে। আর পার্লামেন্ট বলতে এখানে পার্টিকুলারলি লোকসভা, কারণ মানি বিলের ওপর রাজ্যসভার কোনো ভূমিকাই নেই, রাজ্যসভাতে মানি বিল উঠতেই পারবে না। তাহলে এটা পার্লামেন্টের বদলে লোকসভাও লিখে দিতে পারো, কিন্তু ভালোভাবে এখানে বোঝানো হচ্ছে পার্লামেন্টে যদি তুলতে হয় তাহলে অবশ্যই প্রেসিডেন্টের রেকমেন্ডেশন লাগবে। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে হচ্ছে বাজেট, আমরা যেটাকে বাজেট বলি, ইউনিয়ন বাজেট প্রতি বছর দেওয়া হয়, তোমরা দেখেছো তো। সেই বাজেটটা অ্যাকচুয়ালি পার্লামেন্টের সামনে কে রাখেন? প্রেসিডেন্ট। কোনো গ্র্যান্ট তার রেকমেন্ডেশন ছাড়া পার্লামেন্ট দিতে পারে না।
গ্র্যান্ট দিতে গেলে প্রেসিডেন্টের রেকমেন্ডেশন লাগবে। হি ক্যান মেক অ্যাডভান্স অফ দ্য কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। ভারতের আরো একটা ফান্ড রয়েছে কন্টিনজেন্সি ফান্ড, যেখান থেকে কোনো এমার্জেন্সি পারপাসেই খরচ করা হয়, এই ফান্ডের ওপর হাত দেওয়া হয় না। তো সেখান থেকে যদি কোনো খরচ করতে হয় সেটা প্রেসিডেন্টের রেকমেন্ডেশন ছাড়া বা প্রেসিডেন্ট যদি না বলেন তাহলে হবে না, একমাত্র প্রেসিডেন্ট বললেই সেটা করতে পারবে। কে করতে পারবে? পার্লামেন্ট। হি কনস্টিটিউটেড ফিনান্স কমিশন আফটার এভরি 5 ইয়ার। 5 বছর অন্তর তিনি ফিনান্স কমিশন তৈরি করেন, এটাও প্রেসিডেন্টের একটা ক্ষমতা। নেক্সট হচ্ছে জুডিশিয়াল পাওয়ার। ভারতের সুপ্রিম কোর্ট এবং ভারতের যে হাই কোর্টগুলো রয়েছে তার চিফ জাস্টিস বা প্রধান বিচারপতিদের নিযুক্ত করবেন প্রেসিডেন্ট। অর্থাৎ এই কোর্টগুলোর যিনি প্রধান, সুপ্রিম কোর্ট, হাইকোর্টগুলোর যিনি প্রধান চিফ জাস্টিস, তাকে নিযুক্ত করছেন প্রেসিডেন্ট। তো তার একটা বিশাল বড় ক্ষমতা, এটা জুডিশিয়াল পাওয়ার। এখানে মানে এটা তার বিশাল বড় একটা জুডিশিয়াল পাওয়ার যে তিনি এদেরকে নিযুক্ত করেন। অবশ্যই এর পেছনে কিছু কন্ডিশন রয়েছে, সেগুলো আমরা পরে পড়ব। যদি তিনি মনে করেন যে কোনো ইনফরমেশন নেবেন, কোনো কোশ্চেন জানতে চাইবেন সুপ্রিম কোর্টের কাছ থেকে, সেটা তিনি করতে পারেন। হি ক্যান সিক অ্যাডভাইস ফ্রম দ্য সুপ্রিম কোর্ট অন এনি কোশ্চেন অফ ল অর ফ্যাক্ট। ল সংক্রান্ত অবশ্যই যদি কোনো জিনিস তার জানার থাকে তাহলে তিনি সুপ্রিম কোর্টের কাছ থেকে জানতে পারেন। নেক্সট পাওয়ার, খুব ইম্পর্টেন্ট পাওয়ার, হি ক্যান গ্র্যান্ট পার্ডন। পার্ডন মানে হচ্ছে ক্ষমা। পার্ডন শব্দের অর্থ হচ্ছে ক্ষমা। অর্থাৎ কোনো একজন ব্যক্তির বিচার হচ্ছে, কিভাবে বিচার, আমাদের বিচার পদ্ধতি কিভাবে হয়, তার নামে ডিস্ট্রিক্ট কোর্টে, জেলা কোর্টে তার নামে কোনো মামলা দায়ের করা হলো, সেখান থেকে একটা রিপোর্ট বা সেখান থেকে একটা ফল এলো, সেই ফলটায় যদি সে খুশি না হয় সে যাবে কোথায়? হাইকোর্টে। হাইকোর্টের ফল বেরোলো, হাইকোর্টেও যদি সে খুশি না হয় সেখানে সে গেল কোথায়? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের রিপোর্টেও যদি সে খুশি না হয় তার কাছে একটাই পথ রয়েছে, সেটা হচ্ছে প্রেসিডেন্টের কাছে যাওয়া। প্রেসিডেন্ট যদি মনে করেন যে ঠিক আছে তাকে ক্ষমা করে দেওয়া দরকার, তো বা ক্ষমা করে দেওয়া যেতে পারে, তাহলে তিনি ক্ষমা করে দিতে পারেন। তো ফাইনাল এটা তার হাতে ক্ষমতা রয়েছে যে যে কোনো কোর্টের ডিসিশনকে তিনি চেঞ্জ করতে পারেন। এই ক্ষেত্রে এখানে সেটাই বলা হচ্ছে যে কোনো পার্সন, কোনো মানুষ যদি কোনো কারণে তাকে তার দোষ থাকে, এরকম ভাবে পরপর তার দোষ বিচার করে করে এসছে, তা সত্ত্বেও প্রেসিডেন্ট চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন, এটা তার ক্ষমতা রয়েছে। বা এটাও তিনি করতে পারেন, ধরো কোনো একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তিনি তার শাস্তি কিছুটা কমিয়ে দিতে পারেন, যে ঠিক আছে একে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দাও, এটাও তিনি করতে পারেন। তো এইরকম ক্ষমতা দাঁড়াতে দেওয়া রয়েছে। ডিপ্লোম্যাটিক পাওয়ার, কূটনৈতিক ক্ষমতা। বিভিন্ন দেশের সঙ্গে যে চুক্তি হয়, যে সমস্ত কাজগুলো হয়, আমরা কি দেখি, কোনো সময় দেখছি যে প্রাইম মিনিস্টার চুক্তিতে সাইন করছেন, দিয়ে ছবি আমরা দেখতে পাই বিভিন্ন দেশের সঙ্গে, বা অনেক ক্ষেত্রে ফিনান্স মিনিস্টার চুক্তি করেন, সাইন করেন। তো এই ট্রিটি বা এগ্রিমেন্ট যেগুলো হয় সেগুলো পিএম হয়তো গিয়ে করছেন, প্রাইম মিনিস্টার করছেন, কিন্তু নামটা হয় কার? প্রেসিডেন্টের নামে সেই চুক্তিটা হয়, যেহেতু তিনি আমাদের গার্জেন, আমাদের দেশের প্রথম নাগরিক, তার নামেই অ্যাকচুয়ালি এই চুক্তিগুলো হয়। নেক্সট হচ্ছে মিলিটারি পাওয়ার। এখানে তার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মিলিটারি পাওয়ারের ক্ষেত্রে। তার হাতে বেশ বড় রকম ক্ষমতা দেওয়া রয়েছে। যেমন ভারতের যে সমস্ত সেনাবাহিনীগুলো রয়েছে, সেটা পদাতিক বাহিনী হোক, তারপরে হচ্ছে নৌবাহিনী, তারপরে বিমান বাহিনী, প্রত্যেকটা বাহিনীর প্রধানকে নিযুক্ত করার দায়িত্ব দেওয়া রয়েছে প্রেসিডেন্টের হাতে। হি ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য ডিফেন্স ফোর্স অফ ইন্ডিয়া। ইন দ্যাট ক্যাপাসিটি হি অ্যাপয়েন্টস দ্য চিফস অফ আর্মি, দ্য নেভি অ্যান্ড দ্য এয়ারফোর্স। এই যে বাহিনীগুলো আমাদের রয়েছে, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এর সুপ্রিম কমান্ডারও তিনি। সুপ্রিম কমান্ডার মানে হচ্ছে প্রধান সেনাপতি। অ্যাকচুয়াল এটার বাংলা হচ্ছে সুপ্রিম কমান্ডারের বাংলা হচ্ছে প্রধান সেনাপতি। তিনি প্রধান সেনাপতি, তার মানে তিনি গিয়ে যে যুদ্ধের ক্ষেত্রে যাবেন সেরকম নয়, কিন্তু তিনি প্রধান সেনাপতি। এবার তার আন্ডারে এই প্রত্যেকটা বাহিনীর একজন করে প্রধান থাকে, তোমরা জানো মাঝে মাঝে চেঞ্জ করা হয়, সেই নামগুলো আমাদের পড়তে হয় এবং জানতে হয়। তো সেই ব্যক্তিদেরকে নিযুক্ত করার কাজ করবেন কে? প্রেসিডেন্ট। হি ক্যান ডিক্লেয়ার ওয়ার অ্যান্ড কনক্লুড পিস। তার হাতে এই ক্ষমতাটা রয়েছে যে কোনো দেশের সঙ্গে বা কারোর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, সেটা তিনি করতে পারেন না। আজকে যদি তিনি মনে করেন যে চীনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন, করতে পারেন তিনি।
বা কারোর সঙ্গে যুদ্ধ চলছে আমাদের, তিনি ঠিক করলেন যে এই যুদ্ধ বন্ধ করে দেবো, আমরা শান্তি ঘোষণা করব, সেটাও তিনি করতে পারেন। তবে এটা নয় যে তিনি ডিসিশন নিলেন আজকেই বললেন যে আমি যুদ্ধ ঘোষণা করে দিলাম, এরকম নয়। পার্লামেন্টের ডিসিশন এখানে রয়েছে, পার্লামেন্টের ডিসিশনের পরে সেটা করা সম্ভব, কিন্তু তিনি ফাইনাল অথরিটি যিনি এটা করবেন। নেক্সট হচ্ছে ইমার্জেন্সি পাওয়ার, যেটা আমরা অলরেডি আগে পড়ে এসেছি। তিনটে ইমার্জেন্সি হয় ভারতে, ন্যাশনাল এমার্জেন্সি, প্রেসিডেন্ট রুল এবং ফিনান্সিয়াল এমার্জেন্সি। এই সম্পর্কে ডিটেলসে একটা আলাদা চ্যাপ্টারে আমরা পড়ে এসেছি, তাই এখানে আর আলোচনা করবো না। ফাইনালি হচ্ছে ভেটো পাওয়ার। ভেটোর কোনো বাংলা হবে না, তো ভেটো পাওয়ার বলেই তোমাদের মনে রাখতে হবে, এবং এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর্টিকেল 111 হচ্ছে 111 নম্বর আর্টিকেলে ভেটো পাওয়ার সম্পর্কে বলা রয়েছে। এই জিনিসটা কি, এটা আমরা একটু আগেই আলোচনা করছিলাম যে কোনো বিল যদি তার কাছে আসে সেটা তখনই আইনে পরিণত হবে যখন তিনি সেটা থেকে সাইন করবেন। এবং এখানে তার কয়েকটা ক্ষমতা রয়েছে, তিনটে ক্ষমতা রয়েছে। কি কি ক্ষমতা রয়েছে? অ্যাসেন্ট দ্য বিল, অর্থাৎ তিনি সাইন করে দিতে পারেন ডাইরেক্ট, দিয়ে তিনি বলতে পারেন যে আজ থেকে এটা যে বিলটা আমার কাছে এসছে সেটা আইনে পরিণত হয়ে গেল। সেকেন্ড হচ্ছে হি মে উইথহোল্ড হিজ অ্যাসেন্ট, অর্থাৎ তিনি রিজেক্ট করে দিতে পারেন বিলটা, যে না এই বিলে আমি সাইন করব না, তাহলে সেইখানেই বিলটা বন্ধ হয়ে গেল, বিলটা এখানেই এন্ড, সেটা আইনে কোনোদিনই পরিণত হলো না। আর থার্ড যেটা আমরা দেখেছিলাম যে রিটার্ন করে দিতে পারেন, যে এটার মধ্যে কিছু চেঞ্জ করার দরকার রয়েছে, তোমরা আবার এটা নিয়ে ডিসকাশন করো। এক্সেপ্ট মানি বিল, আগেই বলেছি যে মানি বিলকে এরকম করা যায় না, মানি বিল বাদ দিয়ে সমস্ত ধরনের বিলকে তিনি রিটার্ন করতে পারেন। এই তিনটে জিনিস আমরা বুঝেছি। তো এখানে ভেটো ব্যাপারটা কি, তো সেটাই আমাদের বোঝার জিনিস। প্রথম হচ্ছে 4 রকমের ভেটো হয়: অ্যাবসলিউট ভেটো, কোয়ালিফাইড ভেটো, সাসপেন্সিভ ভেটো এবং পকেট ভেটো। এগুলো তোমাদেরকে জাস্ট এইভাবেই মনে রাখতে হবে যারা বাংলাতে পড়ছো, কারণ এগুলো কোনো বাংলাতে তোমাদের কোশ্চেন আসবে না, এটা অ্যাবসলিউট ভেটো বলেই আসবে, কোয়ালিফাইড ভেটো বলেই আসবে। পৃথিবীর ইতিহাসে পৃথিবীর সংবিধানে 4 ধরনের ভেটো হয়, এই 4টেই ভেটো হয়, এর বাইরে আর কোনো ভেটো নেই। তার মধ্যেও ভারতের সংবিধানে 4টে নেই, আমাদের এখানে 3টে ভেটো রয়েছে। প্রেসিডেন্টের অফ ইন্ডিয়া, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ফার্স্টেড উইথ 3 ভেটো: অ্যাবসলিউট ভেটো, সাসপেন্সিভ ভেটো এবং পকেট ভেটো। এই 3টে সম্পর্কেই আমরা পড়বো। কোয়ালিফাইড ভেটো যেহেতু আমাদের দেশে নেই, সেই জন্য অত ডিটেলসে জানারও আমাদের প্রয়োজন নেই। তাহলে প্রথমে হচ্ছে অ্যাবসলিউট ভেটো। এটা কি? ইট রেফার্স টু দ্য পাওয়ার অফ প্রেসিডেন্ট টু উইথহোল্ড দ্য অ্যাসেন্ট টু দ্য বিল পাস বাই দ্য পার্লামেন্ট। অর্থাৎ আমরা যে 3টে জিনিস আলোচনা করে এলাম, যে কোনো বিল আমাদের প্রেসিডেন্টের কাছে এলো, প্রেসিডেন্ট কি করলেন, সেই বিলটাতে সাইন করলেন না, ডাইরেক্ট সেই বিলটাকে রিজেক্ট করলেন, আমি এর ওপর সাইন করব না। তো এই জিনিসটাকেই অ্যাকচুয়ালি একটা ভালো টার্ম দেওয়া হচ্ছে, সেটাই হচ্ছে অ্যাবসলিউট ভেটো। এর মাধ্যমে এই অ্যাবসলিউট ভেটো প্রয়োগ করা মানে, কোথাও যদি তোমরা শোনো যে প্রেসিডেন্ট অ্যাবসলিউট ভেটো প্রয়োগ করেছেন, তার মানে সঙ্গে সঙ্গে বুঝে নেবে যে প্রেসিডেন্ট এই বিলটাতে সাইন করেননি, তিনি বিলটাতে সাইন করতে নিষেধ করে দিয়েছেন, যে আমি এটাতে সাইন করব না। তো তখন কি হবে, এই বিলটা আর আইনে পরিণত হবে না, এই বিলটা এখানেই এন্ড হয়ে যাবে, কখনোই সেটা আইনে পরিণত হবে না। সাসপেন্সিভ ভেটো কি? আমরা যেটা একটু আগে দেখলাম যে বিল প্রেসিডেন্টের কাছে এলো, প্রেসিডেন্ট কি করলেন, দেখে বললেন যে এটাকে আরেকবার তোমরা ডিসকাশন করো, এটার মধ্যে কিছু চেঞ্জ করার দরকার রয়েছে বা ফার্দার ডিসকাশনের দরকার রয়েছে। তো এই যে ফেরত পাঠিয়ে দেওয়াটা, সেটা তো আর এরকম ভাবে লিখতে পারে না, মানে আমাদের সংবিধান বলতে পারে না, একটা ভালো টার্ম দিতে হবে। তো সেই ফেরত পাঠিয়ে দেওয়াটাকেই বলা হয় সাসপেন্সিভ ভেটো। রিটার্ন দ্য বিলের রিটার্ন করার থেকে এই শব্দটা শুনতে ভালো লাগে, তো এই শব্দটা পৃথিবীতে ইউজ করা হয় সাসপেন্সিভ ভেটো হিসেবে। এবং এটা সম্পর্কে আমরা আগেই জেনে এসেছি যে প্রথম কথা, মানি বিলের ক্ষেত্রে এটা প্রয়োগ করা যায় না। এরকম কোশ্চেন তোমরা দেখতে পাবে যে কোন বিলের ওপরে সাসপেন্সিভ ভেটো প্রয়োগ করা যাবে না, মানি বিলের ওপরে। মানি বিল প্রেসিডেন্টের কাছে যদি আসে, এখানে একটু বলার রয়েছে, মানি বিল যদি প্রেসিডেন্টের কাছে আসে, ধরো মানি বিল যদি প্রেসিডেন্টের কাছে আসে, প্রেসিডেন্টের কাছে দুটোই ক্ষমতা রয়েছে, আইদার তুমি সেটাকে সাইন করো আর নয়তো সেটাকে ডাইরেক্ট রিজেক্ট করে দাও। তুমি এর উপরে মানি বিলের ওপর অ্যাবসলিউট ভেটো প্রয়োগ করতে পারো, কিন্তু তুমি সেটাকে রিটার্ন করতে পারবে না, সাসপেন্সিভ ভেটো প্রয়োগ করতে পারবে না। ওকে, তো মানি বিল বাদ দিয়ে বাকি যে সমস্ত বিলগুলো রয়েছে তার উপর তিনি সাসপেন্সিভ ভেটো প্রয়োগ করতে পারেন। এবং এখানে এইটা সম্পর্কে আমরা একটু আগে ডিসকাস করলাম যে প্রথমবার যদি তিনি পাঠিয়ে দেন, সেকেন্ড টাইম যদি সেম বিল সেম অবস্থাতে তার কাছে আসে, তিনি আর তখন সাসপেন্সিভ ভেটো প্রয়োগ করতে পারবেন না, তখন তাকে সেটাতে সাইন করতেই হবে।
তো সাসপেন্সিভ ভেটো একবারই প্রয়োগ করা যায়। কোনো একটা বিল তার কাছে এলো, তিনি ফার্স্ট টাইম সাসপেন্সিভ ভেটো প্রয়োগ করলেন, তার ফলে সেই বিলটা কোথায় চলে গেল, পুনরায় পার্লামেন্টে গেল, পুনরায় পার্লামেন্ট থেকে আবার যখন প্রেসিডেন্টের কাছে এলো তখন সেকেন্ড টাইম তিনি সেই বিলটার উপরে সাসপেন্সিভ ভেটো আর প্রয়োগ করতে পারবেন না। নেক্সট হচ্ছে পকেট ভেটো। পকেট ভেটো আর কিছুই নয়, ধরো কোনো একটা বিল প্রেসিডেন্টের কাছে এলো, প্রেসিডেন্টের হাতে তিনটে ক্ষমতা রয়েছে, নয় অ্যাকসেপ্ট করো, নয় রিজেক্ট করো। মানে অ্যাকসেপ্ট করা তো বোঝাই গেল, সেটা আইনে পরিণত হয়ে গেল। রিজেক্ট করা মানে আমরা একটু আগেই দেখলাম অ্যাবসলিউট ভেটো বলা হয়। আর থার্ড রয়েছে, তিনি কি করতে পারেন, রিটার্ন করতে পারেন, যেটাকে আমরা ভালো টার্মে দেখলাম কি সাসপেন্সিভ ভেটো। এছাড়াও তিনি আর একটা কাজ করতে পারেন, কোনো একটা বিল তার কাছে এলো, তিনি সেইটার উপর কোনো কিছু ডিসিশনই নিলেন না, জাস্ট সেটাকে তিনি ফেলে রাখলেন, না তাতে সাইন করলেন, না সেটাকে ফিরিয়ে দিলেন, না তাকে রিজেক্ট করলেন। এই ঘটনাকে বলা হয় পকেট ভেটো। তো তিনি যদি কিছুই না করেন, নাইদার রেটিফাই, নর রিজেক্ট নর রিটার্ন, কোনোটাই যদি তিনি না করেন, জাস্ট তিনি সেটাকে পেন্ডিং হিসেবে ফেলে রাখলেন, সেটাকে বলা হয় পকেট ভেটো। এটা তার নিজের ডিসিশন, তার মনে হতেই পারে আমি এখন এটাকে সাইন করব না, করলেন না, তিনি রেখে দিলেন। তো এই ধরনের বিল, এই ধরনের ঘটনাকে বলা হয় পকেট ভেটো, এবং যতদিন না তিনি সাইন করবেন ততদিন সেটা আইনে পরিণত হবে না। তো ততদিন অবধি বিলটা এইভাবেই ঝুলে পড়ে থাকবে। এরকম হয়েছে আমাদের দেশে, হ্যাঁ অবশ্যই হয়েছে। 1986-এ প্রেসিডেন্ট ছিলেন জিয়াল সিং, এবং তিনি এই পকেট ভেটো ইউজ করেছিলেন। কি বিলের ওপরে, সেই জন্য এটা ইম্পর্টেন্ট, একবার ইউজ হয়েছে তো সেই জন্য ইম্পর্টেন্ট। পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট বিল, পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট বিলের ওপরে তিনি এরকম পকেট ভেটো ইউজ করেছিলেন। 3 বছর পরে 1989-এ নতুন যিনি প্রেসিডেন্ট হন আর ভেঙ্কটরামন, ফাইনালি এসে তিনি এই বিলটাকে সাইন করেন। এতদিন অবধি সেটা এমনিই পড়েছিল, প্রেসিডেন্ট কোনো কিছুই এর ওপর করেননি, জিয়াল সিং তিনি সেটার উপর কিছুই করেননি, ভেঙ্কটরামন এসে সেটাকে সাইন করে আইনে পরিণত করেন। সরি, আইনে পরিণত করেন না, ভেঙ্কটরামন এটা এখানে এসে তাই এটাকে করে দেন, রিটার্ন করে দেন, অর্থাৎ সাসপেন্সিভ ভেটো তিনি এর উপরে প্রয়োগ করেন, তিনি এই বিলটাকে রিটার্ন করে দেন। ওকে, তো এরকম ঘটনা একবারই ঘটেছিল। এই হচ্ছে আমাদের পুরো টপিক। এখানে কিছু আর্টিকেল রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, তোমাদের আমি একটু মার্ক করছি। প্রত্যেকটা আর্টিকেল, এর মধ্যেও প্রত্যেকটা আর্টিকেল আমাদের পড়তে হবে না। 52 নম্বর আর্টিকেল ইম্পর্টেন্ট, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সম্পর্কে বলা রয়েছে 52 নম্বর আর্টিকেলে। 53 নম্বর আর্টিকেলে রয়েছে এক্সিকিউটিভ পাওয়ার, যেটা আজকে পড়লাম। 54 নম্বরে রয়েছে ইলেকশন অফ পাওয়ার, এটা ইম্পর্টেন্ট। 56 নম্বরে বলা রয়েছে টার্ম। 58 নম্বরে বলা রয়েছে কোয়ালিফিকেশন, মানে যোগ্যতা। টার্ম মানে হচ্ছে তার তিনি কতদিন অফিসে থাকবেন, সময়কাল, সেটা এখানে বলা রয়েছে। 58 নম্বরে বলা হয়েছে কোয়ালিফিকেশন সম্পর্কে, যোগ্যতা কি। 60 নম্বরে বলা হয়েছে ওথ, অর্থাৎ তার শপথ সম্পর্কে। আচ্ছা, 61তে বলা হয়েছে প্রসিডিওর অফ ইমপিচমেন্ট, অর্থাৎ তার পদচ্যুতি সম্পর্কে বলা হয়েছে, আমরা যেটা আগের দিন পড়েছিলাম। আচ্ছা, 65তে বলা রয়েছে ভাইস প্রেসিডেন্ট টু অ্যাক্ট অ্যাজ প্রেসিডেন্ট, যদি কোনো কারণে প্রেসিডেন্ট অনুপস্থিত থাকেন সেই সময় ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন, সেটা এখানে বলা রয়েছে। 72-এ বলা রয়েছে হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গ্র্যান্ড পার্ডন, অর্থাৎ ক্ষমা করার যে ক্ষমতা সেটা 72-এ রয়েছে। ওকে, এটা 74, 75 এই দুটো আমরা এখনো এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট নয়, কিন্তু নেক্সট চ্যাপ্টারের জন্য আমাদের ইম্পর্টেন্ট। 76 আমরা অ্যাটর্নি জেনারেলের সম্পর্কে আলাদা করে পড়বো, এখানে তাও দেওয়া রয়েছে 76 নম্বর আর্টিকেল অ্যাটর্নি জেনারেল সম্পর্কে। অতএব এখানে যে আর্টিকেলগুলো আমি মানে দেওয়া রয়েছে সবকটাই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে, প্রত্যেকটাই এখানে ইম্পর্টেন্ট বেছেই দেওয়া রয়েছে। ওকে, তো এই হচ্ছে টোটাল আর কিছু আর্টিকেল রয়েছে এখান থেকে। 111 খুব ইম্পর্টেন্ট, অ্যাসেন্ট অফ বিল, ঠিক আছে। অ্যাসেন্ট অফ বিল পাস বাই দ্য পার্লামেন্ট, পার্লামেন্ট যখন বিলগুলো পাস করবে ফাইনালি তার কাছে আসবে এবং তিনি তখন সেটাকে সাইন করলে অ্যাক্টে পরিণত হবে। এটা 111 নম্বর আর্টিকেলে বলা রয়েছে। ওকে, দেখো এখানে আমরা এটা পড়েছি যে অ্যাসেন্ট 111 নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, 111 নম্বর আর্টিকেল। তো এটা এখানে ইম্পর্টেন্ট খুব, হ্যাঁ, এটা একটু মনে রাখবে। এটাও খুব ইম্পর্টেন্ট 112, সেটা হচ্ছে ইউনিয়ন বাজেট, যদিও এই চ্যাপ্টারের জন্য নয়, পরের চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট, তাও এক জায়গায় রয়েছে, সেগুলো মনে রাখো। 112 নম্বর আর্টিকেলে রয়েছে ইউনিয়ন বাজেট, বাজেট সম্পর্কে বলা রয়েছে, সেটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে
আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। 123 এর মাধ্যমে কি হবে, যদি আমরা যেটা দেখলাম যে লোকসভা বা বিধানসভা যদি সেই সময় সেশন না করে, তখন প্রেসিডেন্ট চাইলে একটা আইন বানাতে পারেন। সেই ক্ষমতাটা দেওয়া রয়েছে 123 নম্বর আর্টিকেলের মাধ্যমে। আর এটা অতটা ইম্পর্টেন্ট নয়। 143-এ পাওয়ার অফ প্রেসিডেন্ট টু কনসাল্ট সুপ্রিম কোর্ট। ওকে, এই হচ্ছে পুরো ব্যাপার। আমাদের কমপ্লিট হয়ে গেল চ্যাপ্টার। তোমরা অবশ্যই আনএকাডেমিতে আমাকে ফলো করো, উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে চলে যেতে পারবে, বা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। এবং তোমরা সবাই, আশা করছি তোমরা সবাই ক্লাসগুলো করবে নেক্সট দিন থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে, এবং তোমরা পিডিএফ এখান থেকে পেয়ে যাবে। পিডিএফ পেয়ে যাবে কোথা থেকে? টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের নাম দেখতে পাচ্ছ, লিঙ্ক নিচে ডেসক্রিপশনে রয়েছে বা অ্যাবাউট সেকশনে রয়েছে। তোমরা যেখান থেকে খুশি গিয়ে লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলকে খুঁজে পেয়ে যাবে। তোমাদের কাছে যদি টেলিগ্রাম থাকে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করো, কারণ এখানে আমি অনেক ইনফরমেশন দিয়ে থাকি, যেমন কখন ক্লাস হবে, কি ক্লাস নিচ্ছি, কোন যদি নতুন কোনো ক্লাস আপলোড করি সেইগুলো সমস্ত ইনফরমেশন এখানে দিয়ে দিই, আর পিডিএফ গুলো এখানে দিই। তো এই চ্যানেলটা অবশ্যই ফলো করার চেষ্টা করো। আর যদি তোমাদের কাছে ফেসবুক, ইনস্টাগ্রাম থাকে, আমাকে ফলো করতে পারো, এই চ্যানেলকে ফলো করতে পারো। আর টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে, তাহলে তোমরা টেলিগ্রাম গ্রুপে আমাকে মেসেজ করতে পারো। ওকে, যদি তোমাদের ভালো লাগে ক্লাসটা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করো। অনেকেই তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো যারা নতুন প্লিজ একবার সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করা ফ্রি, কিন্তু তোমরা যদি এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, ভবিষ্যতে আমি যে ক্লাসগুলো আপলোড করবো সেগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে ইউটিউবের তরফ থেকে চলে যাবে। তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই টিপে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে।